পৃথিবীর কোনায় কোনায় এখন ছড়িয়ে পড়েছে মানুষ। মা ধরণী বহন করছেন ৮.১ বিলিয়ন সন্তানের ভার। জায়গা হয়তো এখন একটু বাকি আছে, কিন্তু যে হারে আমরা বেড়ে চলেছি তাতে সে জায়গা ফুরোতে খুব একটা বেশি সময় বাকি নেই। তাহলে আমাদের আগামী পদক্ষেপটি কি? মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা প্রতিষ্ঠান বলছে যে আমাদের আগামী যৌক্তিক পদক্ষেপ হলো কক্ষপথে মানে স্পেসে আমাদের বসবাসের জন্য উপযুক্ত বসতি গড়ে তোলা। নমস্কার বন্ধুরা, আমার নাম প্রমিত ঘোষ। আজকের এই তরুণদের জন্য অনুষ্ঠানে আমাদের আড্ডার বিষয় মহাকাশে বসবাস আদৌ কি সম্ভব। আমাদের সৌভাগ্য যে আজ আমাদের সাথে রয়েছেন এমন কিছু তরুণ তরুণীরা যারা ঠিক এই বিষয়টি নিয়ে পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন এবং জিতেছেন পুরস্কারও। হ্যাঁ, আমি কথা বলছি কলকাতার লক্ষ্মীপত সিংহানি একাডেমির স্কুলের সেই 12 জন ছাত্রছাত্রীদের সম্পর্কে যারা সম্প্রতি নাসা আয়োজিত ইন্টারন্যাশনাল স্পেস সেটেলমেন্ট ডিজাইন কম্পিটিশনে বিজয়ী হয়েছেন এবং দেশের নাম উজ্জ্বল করেছেন। আলাপ করিয়ে দিই, রয়েছেন শ্রীকর আয়লা সোমায়াজুলা, সুনীতি পটওয়ারি, युतिका डुगार, जागृति सेठिया, प्रियांशु सराफ, विदिशा मुंद्रा, वानिया अग्रवाल, आर्यन बजोरिया, प्रिशा खिरवाल, औरित्र कुंडू, मेहक बेद ও আরিয়া আগরওয়াল। শুধু তাই নয়, সঙ্গে রয়েছেন তাদের অঙ্কের শিক্ষক যিনি তাদের মার্গদর্শন করেছেন এই প্রতিযোগিতায়, শ্রী সুব্রত চক্রবর্তী। নমস্কার স্যার। তবে আসুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান, আজকের আড্ডা। মহাকাশে বসবাস নিয়ে ঠিক কী ভাবছে আজকের তরুণেরা। তো স্যার, প্রথম প্রশ্ন যেটা আপনাকে জিজ্ঞেস করব আমি, সেটা হলো যে এই বছর এই প্রতিযোগিতা জিতে কেমন লাগছে? আমরা এই প্রতিযোগিতা লাস্ট জিতেছিলাম 2019 সালে। তো 3 বছর পরে চতুর্থ বছরে জেতার আনন্দটাই আলাদা। বাহ, মানে এই অনুভূতিটা মানে আমি প্রকাশ করতে পারবো না। যখন ওখানে ডিক্লেয়ার করেছিল আমি মোটামুটি 1 মিনিটের মতো স্তব্ধ হয়ে চেয়ারে বসেছিলাম, কোনো এক্সপ্রেশন ছিল না। বাহ। Would you like to add something, Vanya? Yeah. Winning after a gap of 4 years made us feel even more excited and dedicated to work harder for the future and win again. বাহ, that's great to know. And সত্যি এটা শুনে খুব ভালো লাগছে স্যার যে আপনারা 5 বছর বোধহয় এই প্রতিযোগিতা জিতেছেন। হ্যাঁ, আমরা এটা প্রথম জিতি 2013 সালে। আচ্ছা, তারপরে 14 সাল, 2016 সাল, তারপর 2019 সাল। বাহ, ভারতবর্ষে আরও অনেক স্কুল আছে যারা মাঝে জিতেছে। বাহ বাহ, চমৎকার। দ্বিতীয় প্রশ্ন করব, তোমাদের সকলকেই বলছি তোমরা উত্তর দিতে পারো, যে প্রতিযোগিতার এই যে বিষয়টা, এটা নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব যে এই যে ইন্টারন্যাশনাল স্পেস সেটেলমেন্ট ডিজাইন, মানে মহাকাশে কী রকম সেটেলমেন্ট বানানোর কথা ওরা বলেছিল বা কী রকমের টাস্ক তোমাদেরকে দেওয়া হয়েছিল সেটা একটু বুঝে নেব। Initially, during the prelims and the Indian national round, they provided us with a RFP or a request for proposal, which is like a business tender. So in this business tender, they told us that we have to make a particular settlement in the orbit of the Earth. After this, when we qualified for the Asian region competition, in that they also provided us with another RFP where they told this time we have to make a settlement not near Earth but in the orbit of the moon. After this, when we qualified for the international round at last, over there they told us that this time not in the orbit but we have to make a settlement on the surface of the moon. We were forming a company with 4 or 5 other schools from different countries depending on the round, and we were also allocated 2 or 3 CEOs who were industry professionals or volunteers. We together 60 of us in a company, we made a business proposal and submitted it to the judging panel. The judging panel consists of Anita Gale, Jack Gafford and other high industry professionals. বেশ বেশ, দ্যাটস রিয়েলি গ্রেট টু নো অ্যান্ড আই থিঙ্ক ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। ওদের একটি কাজ দেওয়া হয়েছিল যে চাঁদে একটা যদি বসবাসের কোনো ব্যবস্থা করা যেতে পারে, এবং সেটা নিয়েই ওরা কাজ করেছিল। এবং শুধু তারা নয়, তাদের সাথে আরও অন্য স্কুলের ছাত্রছাত্রীরাও ছিল। তারা সবাই একসাথে মিলে এই সেটেলমেন্ট ডিজাইন প্রজেক্টে কাজ করে। এবং প্রথমে ওদের একটি ন্যাশনাল রাউন্ড হয়, তারপরে এশিয়ান রাউন্ড হয় এবং সর্বশেষে আন্তর্জাতিক রাউন্ডে ওরা গিয়ে পৌঁছয়। সো ইট ওয়াজ রিয়েলি গ্রেট টু লিসেন টু বোথ অফ ইউ। পরের প্রশ্নের দিকে যাচ্ছি সুব্রত স্যার। এরকম একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা, তাও আবার নাসা আয়োজিত একটি কম্পিটিশন,
কী রকমের প্রস্তুতি নিতে হয়েছিল আপনাদেরকে, সেটা একটু জানতে চাইব। প্রথম যে ব্যাপারটা হচ্ছে, আমার যে আগের বছরে যে টিমের যে বাচ্চারা আছে তারা এদের প্রচণ্ড হেল্প করে। তারা স্কুলে আসে, অনেকে অনলাইন থাকে, তারা রেগুলার বেসিসে এদের সাথে টাচে থাকে। তারপরে এদের প্রচুর রিসার্চ ওয়ার্ক করতে হয়। এটা প্রতি বছর আমাদের যে সেটেলমেন্টটা হয় এটা ডিফারেন্ট জায়গায় হয়। এবছর যেটা মুনের ওপরে আছে, এটা মার্সের ওপরে হতে পারে, মার্কুরিতে হতে পারে, ভেনাসে হতে পারে। তো অ্যাকর্ডিংলি যেরম থাকে, যেরম এবছর চাঁদের ওপরে ছিল, যার জন্য ওদের চাঁদের কোথায় কি আছে, চাঁদের জিওলজি কি, চাঁদে কি ধরনের মিনারেলস পাওয়া যায়, চাঁদে জল পাওয়া যায় কিনা, এগুলোর ব্যাপার নিয়ে প্রচুর পড়াশোনা করতে হয়েছে, গবেষণা করতে হয়েছে। বেশ বেশ। Practice and get well prepared for future competition and live rounds, we used to give mocks. We used to work on old requests for proposals or RFPs to get an idea of what lies ahead of us. We've had several night stays in our school where we have worked for more than 24 hours at a stretch to work together with the team and develop good relations. বাহ, দ্যাটস গ্রেট টু নো মেহেক। অ্যান্ড যেটা মেহেক আমাদেরকে এক্ষুনি বলছিল সেটা হচ্ছে যে এরকমও অনেক সময় গেছে যে টানা 24 ঘন্টা বসে এই জিনিসটার উপরে ওরা কাজ করেছে। তো বুঝতেই পারছেন যে কী রকমের ডেডিকেশন এরা সবাই লাগিয়েছে এই প্রজেক্টের পেছনে, এবং এদের যেটাই উচিত ছিল। পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতবর্ষ থেকে যা শুনেছি স্যার, যে দুটো টিম ছিল, অন্যান্য অনেক দেশ থেকে অনেক টিম এসছিল। তো কম্পিটিশনটা তোমরা কীরকম ফিল করেছিলে সেটা একটু জেনে নেব। কম্পিটিশনটা তো খুব শক্ত ছিলই, তার ওপর ওখানে সবাই নিজের 100% দেয়, খুব হার্ডলি কম্পিট করে, যেটার জন্য অনেক সময় আমাদের অনেক রকম অসুবিধাও ফেস করতে হয়। তার ওপর যখন সবাই নিজেদের প্রজেক্টটা প্রেজেন্ট করে, তখন একটা মনে ভয় থেকেই যায় যে এই জিনিসটা হয়তো ওদের আমাদের থেকে ভালো হয়েছে। আর তারপর একদম শেষে যখন রেজাল্ট অ্যানাউন্স হয়, তখনও মনে একটা ভয় থেকে যায় যে আমরা জিতবো কি জিতবো না। কিন্তু এই সব কিছু মিলিয়ে খুব একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স হয়। It was very different to work with them, but because the cultural differences come into play. But in the end, it was a very memorable one, which as high school students is a lifelong lesson for us. বাহ বাহ, দ্যাটস অলসো রিয়েলি গ্রেট টু নো অ্যাবাউট আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স দ্যাট অল অফ ইউ হ্যাড। বিভিন্ন কালচার থেকে উঠে আসা ছাত্রছাত্রীদের সাথে তাদের ওঠা বসাও হয় এই কয়েকদিনে, এবং সেখান থেকেও অনেক শেখা। কম্পিটিশন তো ছিলই এবং সেটা থাকবেই। অন্য প্রশ্নের দিকে যাই। প্রতিযোগিতায় জেতার তো একটি আনন্দ আছেই, এবং সেটা সবাই তোমরা সেটা অনুভব করেছো, কিন্তু যেটা অনুভব করেছো সেটা হচ্ছে একটি অচেনা দেশে গিয়ে সেখানে থেকে আসা, সেখানে গিয়ে একটু টাইম স্পেন্ড করা। তো সেই এক্সপিরিয়েন্সটার ব্যাপারে একটু জানতে চাইবো যে কীরকম এনজয় করেছো তোমরা একটি নতুন দেশে গিয়ে। That is a very fun question. The competition in itself was very invigorating. It was a very unique experience. And then later on, when we got to explore the USA, it was even more exciting. So when we went to explore it, we went to different theme parks, we went to different places, even daily life on the street, we watched people as they walked by. And there is chota difference in the behavior we see here and there. Over there, chota difference, by that I mean when you're sitting in the car, the driver is on the left side instead of the right. And when if you have to cross the road, you have to press a button before you do so. So it was really interesting to look at it, and everything there is very systematic, organized, and as a tourist, when I see people smiling at me with warm smiles, it really makes all of our days. So after this was in Orlando, Florida, and it continued on to Washington DC. The thing is, when we went to Washington DC, শহরে architecture খুব সুন্দর। I just kept on looking at the architecture. It was absolutely fabulous. So I have to say it was a very different experience, but it was also really new. I really enjoyed it, and I'm sure all of us did. বাহ, চমৎকার। As wonderful as the experience of USA was for us, it is undeniable that India remains unique in all aspects. As culturally different and diverse that we are, it is no surprise that India is definitely one of the countries of its own kind. এরা সবাই মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিল, এবং কয়েকটা জিনিস যেটা আমরা সকলেই জানি, যে এখানে যেমন ড্রাইভাররা গাড়ির ডান দিকে বসেন, সেখানে ড্রাইভাররা বাঁ দিকে বসেন। সেখানে হুটহাট করে রাস্তা পার করা যায় না, সেখানে একটি বাটন প্রেস করতে হয়, তারপরে আপনি রাস্তা পার করতে পারেন। তো এই সব কয়েকটা একটু অন্য রকমের জিনিস এরা
সেখানে গিয়ে দেখলো, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে তোমরা একটি অচেনা দেশ ঘুরে আসলে, বিভিন্ন রকমের মানুষের সাথে তোমাদের ওঠা বসা হলো, কী রকমের উপলব্ধি তোমাদের হয়েছিল, কী রকমের লার্নিংস তোমাদের হয়েছিল, সেটা একটু তোমাদের কাছ থেকে জানতে চাইবো। I think one of the greatest skills that we learned was communication. Throughout the competition, we have worked with students all over the world, and we had cultural barriers and language barriers, and since we had to work on a business proposal, the thought processes were different with everyone, and we learned how to embrace them, how to get past them and work together as a team, as a company, and win this competition. And I think that's one of the greatest skills that we learned, and this is one of the life lessons, I think, because we'll be working eventually in our lives. Adding on to that, another thing that we learned was in this competition, a very professional workspace was created for us. So along with working with each other, working with deadlines, we also worked with engineers, designers, and professionals in the space industry. Even our company itself, we had 3 CEOs with whom we worked, who guided us and mentored us about the competition, about the skills, about space knowledge and everything. So that was also a very enlightening experience. অপূর্ব অপূর্ব। যখন এই কম্পিটিশনে ওরা যোগ দেয় তখন এদেরকে রীতিমতন কোম্পানি বানিয়ে কাজ করতে হয়েছিল, একে অন্যের সাথে, বিভিন্ন অন্য স্কুলের ছাত্রছাত্রীদের সাথে। এরা যেটা বলছিলেন সেটা হচ্ছে যে আজকে এরা স্কুলে পড়ছে ঠিকই, কিন্তু আগামীকালে এরা অফিসে কাজ করবে, এবং সেরকম একটি হালকা এক্সপিরিয়েন্স এরা এই কম্পিটিশনের থেকে এরা পেলেন। এবং বিভিন্ন রকমের ইঞ্জিনিয়ার, ডিজাইনার, এদের সাথেও তাদের কাজ করতে হয়েছিল। সেখান থেকে যে রকমের উপলব্ধি এদের হয়েছে সেটা সত্যিই অতুলনীয়, এবং সেই তার মেমোরিজ এরা নিশ্চয়ই ভারতে নিয়ে এসছে। স্যার, আপনি যদি কিছু আরও বলতে চান এই বিষয়ে। এই কম্পিটিশনের পেছনে আরেকজনের হাত আছে, যেটা হচ্ছে আমাদের ডাইরেক্টর ম্যাম। ওনাকে আমরা যখনই যা চেয়েছি, যা বলেছি, আমরা সঙ্গে সঙ্গে সেটা পেয়েছি। আর আমাদের ম্যানেজমেন্ট তো সবসময় আছেই আমাদের সাথে। লক্ষ্মীনাথ সিংহানি একাডেমির ডাইরেক্টর ম্যাডাম, ওনার বক্তব্য আমরা একটু শুনে নেব। We are really happy that this is the 5th time our children have got this award, and ये बहुत ही हमारे लिए, हमारे सब अभिभावकों के लिए, हमारे शिक्षकों के लिए ये बहुत ही एक गर्व का विषय है। No outsider as such has helped our children to compete for this international competition. It's our ex-student who were part of this competition earlier, and our in-house teacher, Mr. SUBROTO, who has been helping these children from last 12 years. जब हमने पहले ये शुरू किया तब हमको नहीं पता था कि हमारे बच्चे इतने आगे निकल सकते हैं इस प्रतियोगिता में, लेकिन हर साल बच्चों का उत्साह बढ़ता रहा, वो मोटिवेट होते रहे, और उनसे जो छोटे क्लासेस के बच्चे थे वो भी मोटिवेट होते रहे, क्योंकि एक बच्ची जो इसमें पार्ट ले रही है, शी टोल्ड अस दैट इट वाज अ ड्रीम टू पार्टिसिपेट इन दिस काइंड ऑफ इवेंट फ्रॉम लास्ट 6 years. So that speaks a volume about this competition and the way it is looked up to in our school. और ये हमको ये भी एक भरोसा दिलाता है कि हमारे बच्चे, हम अपने स्कूल में इन बच्चों को अच्छी तरह ग्रूम कर रहे हैं, और हम उनको ऐसी शिक्षा दे रहे हैं जो कि उनको उनके भविष्य में काम आएगी। और मैं अपनी पूरी टीम को, अपने मैनेजमेंट को जो कि हमेशा हमारे साथ रहा, और अपने सभी टीचर्स को जिन्होंने इन बच्चों को छोटे क्लासेस से पढ़ाया है, यहाँ तक लाया है, मैं बधाई देना चाहती हूँ। आई एम फीलिंग सो प्राउड ऑफ दिस मोमेंट दैट I also, when I was talking to my children, I got emotional about it. It's a big feat, and I am sure the children who are in lower classes, they will get motivated to see this, and our school will reach newer heights. বাহ, ওনার বক্তব্য শুনে খুবই আপ্লুত হলাম আমরা, এবং বুঝতে পারলাম যে কী রকমের সাপোর্ট উনি আপনাদের সকলকে দিয়েছেন, যেটার জন্য একবার নয়, দুবার নয়, 5-5টি বার আপনারা এই কম্পিটিশনটা জিতেছেন। সত্যি এটা কোনো কম কথা নয়। স্যার, এটা জানতে চাইবো যে আপনিও, যেটা আপনার সাথে কথা হচ্ছিল কিছুক্ষণ আগে, যে অনেক রকমের স্কুল এখানে অংশগ্রহণ করেছিল,
তারা কারা ছিলেন এবং কী রকমের কম্পিটিশন সেখানে ছিল সেটার ব্যাপারে একটু যদি আমাদেরকে বলেন। এবছর দিল্লির থেকে একটি স্কুল কোয়ালিফাই করেছিল, অ্যামিটি ইন্টারন্যাশনাল নয়ডা, আচ্ছা। আর দুন স্কুল দেহরাদুন, এরা কোয়ালিফাই করেছিল। দুটো টিমই খুবই টাফ টিম ছিল। সো এটা মনে একটা ভয় থাকেই, কারণ এদের সাথে আমরা ইন্ডিয়ান রাউন্ড, এশিয়ান রাউন্ডেও কাজ করেছি, তাহলে এরা কি ধরনের কতটা কি লেভেলে কাজ করে সেটা আমরা জানতাম খুব ভালো মতন। তো ওটা একটা মাথায় ঘুরছিলই। কিন্তু আমাদের যেটা খুব প্লাস পয়েন্ট হয়েছিল, আমাদের সাথে যে অন্য টিমগুলো ছিল, সেটা একটি টিম ছিল চায়নার থেকে, যাদের টেকনিক্যাল নলেজ খুবই ভালো। আর ইউএসের যে টিমগুলো আমরা পেয়েছি তাদের মধ্যে কিছু ইন্ডিয়ান অরিজিনের ছেলেরা ছিলেন, তো সেখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা অতটা প্রবলেম হয়নি। বেশ বেশ। স্যার একটা জিনিস আরেকটু জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে আপনি বললেন যে অন্যান্য যে টিমরা ছিল তারা কি করছে তার খানিকটা আন্দাজ আপনারা পেয়েছিলেন, কেন কি আলটিমেটলি আপনাদেরকে টিম বানিয়ে সেখানে পার্টিসিপেট করতে হয়েছিল। তো কোথাও না কোথাও একটা প্ল্যানিং একটা চলেই আসে যে এখন যদি আমাকে আরেকটু ভালো করে দেখাতে হয় তাহলে আমাকে কোথাও না কোথাও একটু আলাদা প্রস্তুতি নিতে হবে। কি ধরনের প্রস্তুতি আপনারা নিয়েছিলেন যেটা আপনার মনে হয় যে এটার জন্য আপনারা একটু হালকা এগিয়ে গিয়ে পুরস্কারটা জিতলেন? প্রথম দিনে একটা কনফ্লিক্ট চলছিল। আচ্ছা। তো সেই কনফ্লিক্টটা করার জন্য আমি আমাদের এই 12 জনের সাথে আমরা একটা মিটিং কন্ডাক্ট করি, কি কনফ্লিক্টটাকে যেভাবে আমাদের সরাতে হবে, সরিয়ে কাজটা করতে হবে। প্লাস আমি কি করলাম, পরের দিন সকালে চায়না টিমের যে টিচার ছিল তার সাথে একটা কথা বললাম, কি আপনারা এত দূরের থেকে কষ্ট করে এসেছেন, আমরাও এসেছি, জেতার জন্য এসেছি, তাহলে এখানে টিমটা একসাথে না কাজ করলে হবে না। তো ভদ্রলোকরা নিজেদের বাচ্চাদের সাথে কথাবার্তা বললো, তারপরে দেখলাম ঘন্টা দুয়েকের মধ্যে সেই প্রবলেমটা সলভ হয়ে গেল। প্লাস আমরা যেটা মেন ফোকাস দিয়েছিলাম সেটা হচ্ছে ডিজাইনিং পার্টে, মানে চায়নাদের ডিজাইনিং পার্টও খুব ভালো ছিল, আর আমাদের টিমেরও ডিজাইন যে বাচ্চারা করেছে অসাধারণ ডিজাইন করেছিল। তো দ্যাট ওয়াজ আ ভেরি বিগ প্লাস পয়েন্ট, ওটা খুব বড় একটা প্লাস পয়েন্ট ছিল। তো স্যার মনে একটি কৌতূহল জাগছে, এই যে ডিজাইনটা এরা সবাই করেছিল, এটা আরেকটু বিস্তারিতভাবে জানতে চাইবো যে কী রকমের ডিজাইন ছিল। এটা যেটা শিকার যেটা বলেছে, এটা আরএফপি দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ। আরএফপিটা বেসিক্যালি মানে আমাদের যেরকম কোম্পানিতে, বড় কোম্পানিতে টেন্ডার হয়, এটা টেন্ডারের মতন। তাহলে আমার এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট দেওয়া থাকে, যেরকম স্ট্রাকচারাল ডিপার্টমেন্ট, অপারেশনাল ডিপার্টমেন্ট, হিউম্যান ফ্যাক্টরস, অটোমেশন, বিজনেস অ্যান্ড শিডিউল। বেশ। তো স্ট্রাকচারের কাজ থাকে প্রথম মেন ডিজাইনটা, মানে আমার সেটেলমেন্টের স্ট্রাকচারটা কি হবে, বাড়ি বানাতে গেলে আমাদের একটা ডিজাইন করতে হয়, পরিকাঠামো হয় কথা, স্ট্রাকচারটা হচ্ছে পরিকাঠামো। তারপরে যখন অপারেশনসে আসে তারা কি করছে, ওয়াটার ম্যানেজমেন্ট, ওয়েস্ট ম্যানেজমেন্ট, ইলেকট্রিসিটি, পাওয়ার, এই সবগুলো তাদের দেখার কথা, খাবার, এগ্রিকালচার। হিউম্যান ফ্যাক্টরে যখন ঢুকছি, বাড়ি ঘরদোর, একটা মানুষ সারাদিনে কত কি খাবে, কি করবে না করবে, এই জিনিসটা ওখানে হিউম্যান ফ্যাক্টরে বলা হচ্ছে। তারপরে চলে আসে অটোমেশন ডিপার্টমেন্ট। অটোমেশনটা বেসিক্যালি হচ্ছে আপনার, যেহেতু আমরা অনেক পরে কাজ করছি, যেরকম 2000 হতে পারে আমরা 2060 সালে কাজ করছি, তো 2060 সালে মানুষ তো কাজ করবে না, তখন রোবট কাজ করবে। তাহলে এই জিনিসগুলো যে সেটেলমেন্টটা তৈরি করা হচ্ছে, ঘরের কাজ করা হচ্ছে, রান্না করা হচ্ছে, জিনিসপত্র এদিক ওদিক পাঠানো হচ্ছে, তার জন্য রোবট তৈরি করা হচ্ছে, অ্যাম্বুলেন্সের জন্য রোবট তৈরি করা হচ্ছে। এই কাজটা হচ্ছে অটোমেশন ডিপার্টমেন্টের। শেষে কাজটা হচ্ছে বিজনেস আর শিডিউল। বিজনেসের বেসিক্যালি কাজ কি, আমি প্রোডাক্টটা তৈরি করছি বিক্রি করার জন্য, ঠিক, তাহলে ওকে আমি এক্সট্রা কি দিচ্ছি। প্লাস বিজনেসে আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট হয়, যেটা হচ্ছে পোর্ট। আমার যে শিপ আসবে, কার্গো শিপ আসবে, সেটা কোথায় আসবে, কিভাবে রাখবো, জিনিসপত্র কোথায় রাখবো, সেগুলো ওখানে দেখতে হয়। মোটামুটি লজিস্টিক্সের যে ব্যাপারটা, এক্স্যাক্টলি সেটা মাথায় রাখতেই হয়। আর কস্টিংয়ের একটা ব্যাপার থাকে, যে কোনো কন্ট্রাক্ট পেতে গেলে কস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক, তাহলে সেখানে আমি মিনিমাম কস্টে ম্যাক্সিমাম কি জিনিস দিতে পারছি, সেটা কস্টিং ডিপার্টমেন্টের কাজ থাকে। এই যে আরএফপি, অনেক কথাই আমরা হয়তো প্রথমবার শুনছি আজকে, কিন্তু এরকমভাবেই কিন্তু আন্তর্জাতিক প্রজেক্টগুলো এইভাবেই কাজ করে। এবং এই যে মহাকাশে বসবাসের একটি যে প্রচেষ্টা বা ভাবনা, যেটা সবাই নিয়ে ভাবছে, এটা শুনে খুব ভালো লাগলো যে কিভাবে ওরা এগোচ্ছে এটা নিয়ে। স্যার, এবং তোমাদের সকলকেই একটা প্রশ্ন জিজ্ঞেস করতে আমার ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে তোমরা সবাই এই সেটেলমেন্ট ডিজাইন কম্পিটিশনে ছিলে, সেটেলমেন্টের কথা তোমরা ভেবেছো, তো এবার এটার উদ্দেশ্য তো এটাই যে এক না একদিন আমরা মহাকাশে গিয়ে থাকবো। কিন্তু যেটা আমরা কমন ম্যান, যেটা আমরা জানি
যে মহাকাশে আমরা গেলে সেখানে একটি গ্র্যাভিটির সমস্যা, জল নেই, সেখানে আদৌ বসবাস কি করে সম্ভব, তো সেখানকার জীবনটা ঠিক কীরকম হবে, কি রকমের চ্যালেঞ্জেস তোমরা মনে করেছো, সেটার ব্যাপারে একটু জানতে চাইবো। So there are a lot of challenges that one man can face when going to moon, or in general, like depending on the amount of people we are given. So when we are constructing the settlement, we need to keep a lot of things in mind. So one of the things is gravity. So if the settlement is on orbit, like orbiting around the moon or orbiting around the earth, we need to generate gravity. We have to give artificial gravity. For that, we spin the settlement, and using the laws of centripetal and centrifugal forces, we create artificial gravity. And on base settlements, there is obviously a difference of gravity, as like there's a difference of gravity if you're on Earth and if you're on Moon. Moon has 1/6 gravity of what we have on Earth. So yeah, so we keep that in mind while designing the settlement. As in a surface settlement, we have to have the humans adjust to the gravity of the settlement or the planet itself, or in this case the moon. The materials which we use to construct the exterior hull of a settlement are not bricks and cement. There are several factors which we need to consider, like the abrasive space environment. For those, we use materials which are refinedly available on the surface of moon. Water is another issue. There is sparse availability of water on the surface of moon. So how do we get water for residents in our settlement? We use a subcontractor. Another major issue on moon is about the lunar dust. So the atmosphere of moon is filled with very abrasive particles called lunar dust. These are minute, minuscule particles, but they are very dangerous for human beings. So inside the settlement, that there is no issue for lunar dust, but when a person goes outside the settlement, he or she needs to wear a spacesuit to make sure that no lunar dust touches the skin, because if that happens, the person can die or injure himself. Along with that being an issue, it is also a major concern about how a person leaves the settlement and goes to the moon environment if he wants to. Of course, moon being so different from Earth, there are obviously going to be differences when it comes to the entire environment. Dust, of course, being one of the major ones. In order to prevent any dust to enter the settlement or anything to go outside of the settlement without being protected, we have a chamber where we have 2 or 3 doors that together form an airlock. Over here, all the dust that comes from outside the settlement is removed, and anybody going inside the settlement has absolutely no dust, and no harm is done to anybody inside the settlement. Along with this, of course, the settlement being from 2060 is anticipated to be quite futuristic. There are obviously going to be things which are very futuristic as compared to what we have today, and it will be a whole new experience for anybody living in that year. প্রথম সমস্যা যেটা হচ্ছে চাঁদের বুকে গ্র্যাভিটি, সেটা হচ্ছে পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। তার মানে সেখানে গ্র্যাভিটি আর্টিফিশিয়ালি আমাদেরকে তৈরি করতে হবে যাতে আমরা সবাই উড়ে না যাই ওখান থেকে। তাছাড়া জলের একটি সমস্যা আছে, সেখানে সাবকন্ট্রাক্টরকে এনে সেখানে জলের একটা ব্যবস্থা আমাদেরকে করতে হবে। এবং সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে যে চাঁদের গায়ে যে লুনার ডাস্ট পার্টিকলস যেগুলো থাকে, সেগুলো যদি আমাদের স্কিনে তাদের কন্ট্যাক্ট হয় তাহলে আমাদের অনেক ক্ষতি হতে পারে, এবং তাই জন্য এরা এয়ারলক কম্পার্টমেন্টের মতন একটি সিস্টেম তৈরি করছে যেটার মধ্যে সেটেলমেন্টটি থাকবে, যাতে কোনো রকমের লুনার ডাস্ট আমাদের বসতির মধ্যে প্রবেশ করতে পারবে না। তো স্যার, এখানে কন্ট্রাক্টরের কথাটা আমরা শুনলাম, সেটা আরেকটু বুঝে নেব আপনার কাছ থেকে যে কন্ট্রাক্টরটা কিভাবে জল আমাদেরকে ওখানে পৌঁছবে। এখানে সাবকন্ট্রাক্টর মানে আমাদের ওখানে 20 থেকে 25টা সাবকন্ট্রাক্টরের লিস্ট দেওয়া থাকে। তাদের মধ্যে একজন সাবকন্ট্রাক্টর হচ্ছে যার কাজ হচ্ছে জল সাপ্লাই করা। মানে বেসিক্যালি আমি যদি একটা বাড়ি বানাতে চাই, আমি নিশ্চয়ই ইট, বালি, সিমেন্ট নিজে তৈরি করব না, ঠিক, আমি ওটা বাইরের থেকে কিনবো। একদম সিমিলারলি এখানে সাবকন্ট্রাক্টর দেওয়া থাকে। নট অনলি জল, এখানে ফুড, স্পেস স্যুট, আরও অনেক কিছু আছে যেগুলো সাবকন্ট্রাক্ট করা যায়। বেশ বেশ। কিন্তু স্যার, একটি সমস্যা যেটা আমি দেখতে পাচ্ছি এখানে, যে এই যে আপনি বললেন যে সাবকন্ট্রাক্টর এগুলো নিয়ে আসবে, তো সেখানে তো একটি খরচেরও একটি জিনিস চলে আসছে এটার মধ্যে। তো এত যে বিপুল খরচ, সেটা আমরা কিভাবে ম্যানেজ করব? এটাকে কস্ট এফেক্টিভ আমরা কিভাবে বানাতে পারবো? আমাদের প্রপোজালে একটা জিনিস বলা থাকে, যে মেটেরিয়ালগুলো আমরা সাবকন্ট্রাক্ট করছি সেগুলোর কস্ট আমাদের দিতে হয় না। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এছাড়া আমরা যেসব জিনিসপত্র, যেরকম মেহেক যেরকম বলছিল মেটেরিয়ালসের ব্যাপারে, তো এই যে মেটেরিয়াল যেগুলো আমরা ওখানে, আরও অনেক কোম্পানিজ আছে,
আরও অনেক আশেপাশে কোম্পানিজ আছে, আরও অনেক সেটেলমেন্ট যেগুলো আগে তৈরি হয়ে গেছে, ঠিক। যারা এইসব জিনিসপত্র ম্যানুফ্যাকচার করছে, ঠিক। সেটা আমাদের ওখান থেকে কিনতে হয়। বেশ। যেরকম আমাদের সেটেলমেন্টের টোটাল কস্ট পড়েছিল $80 বিলিয়ন। বাহ। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। বেশ বেশ, যাতে মানে আমরা যা আমাদের কাছে অলরেডি যেটা আছে বা চাঁদের বুকে যে সেটেলমেন্টগুলো আগে থেকে এখনও আমাদের কাছে আছে, তাদেরই কিছু হয়তো জিনিস আমরা ব্যবহার করলাম, আর কিছুটা হয়তো খানিকটা আমরা পৃথিবী থেকেও নিয়ে আসলাম, সে একটা ব্যালেন্স মেনটেন করেই আমরা সেই কস্টের ব্যাপারটা দেখতে পারবো। অসাধারণ অসাধারণ, এগুলো শুনে খুবই ভালো লাগছে। এবং একটি কথা যেটা বারবার মাথায় আসছে সেটা হলো যে সম্প্রতি চন্দ্রয়ান-3 একটি সাকসেসফুল মিশন আমরা লঞ্চ করলাম। लैंडर मॉड्यूल पूरी तरह से सेफली और सॉफ्टली चंद्रमा की सतह पे लैंड हो चुका है। এবং খুবই কোইন্সিডেন্টালি এরাও চাঁদের বুকে একটি স্পেস সেটেলমেন্ট ডিজাইন কম্পিটিশনে জিতে দেশের নাম এরা সবাই উজ্জ্বল করেছে, এবং আমরা সেই দিকে এগোচ্ছি। এরা 2060 সালের মধ্যে এই সেটেলমেন্টটা কার্যকরী করার একটি স্বপ্ন এরা দেখেছে, নাসা দেখেছে, পুরো পৃথিবী দেখছে। একটি প্রশ্ন যেটা না জিজ্ঞেস করলেই নয়, যখন তোমরা এই প্রতিযোগিতা জিতলে এবং এই ট্রফিটা তোমাদের হাতে আসলো, তখন কেমন তোমাদের লাগলো, কি অনুভূতি তোমাদের হলো, সেটা জানতে চাই। So the first thought that I had while getting the trophy and every one of us was surreal, because we have worked for this for over a year and we've been through a lot of conflicts between us and with different countries, teams of different countries, and so winning this and even for Sir, even for the school, winning after 3 years, it was amazing. We were shocked, but at the same time we were it's a feeling which is hard to explain. We were in the moment, we screamed so hard and it was amazing. It was just amazing. It was a dream come true for all of us. নাসার মতন একটি প্রতিষ্ঠান এবং এরকম একটি ট্রফি যখন ওদের হাতে আসলো, তখন প্রথমে ওরা বিশ্বাসই করতে পারছিল না যে ওরা সত্যি সত্যি জিতেছে, কিন্তু ট্রফি ওদের হাতে, এবং সেখানে নিশ্চয়ই অনেক চিৎকার চেঁচামেচি হয়েছিল বলে আমি মনে করছি। এবার অনুষ্ঠান শেষ করার পালা, এবং আমি জানি যে আপনারা সবাই কি ভাবছেন। আপনারা এটাই ভাবছেন যে এবার হয়তো নিউ টাউন, গড়িয়া বা জোকার দিকে না তাকিয়ে এবার চাঁদেই যদি ফ্ল্যাটটা বানানো যায় তাহলে কীরকম হয়। এরকম আরও অনেক আড্ডা, অনেক আলোচনা নিয়ে আসবো আপনাদের সামনে। সুব্রত স্যার, আপনাকে এবং তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, এবং আমি প্রমিত আপাতত চেয়ে নিচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।